ম্যাথমেটিক্যাল মডেলিং এর সেন্সিটিভিটি অ্যানালিসিসের মধ্যে আমাদের প্রথম যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে এখানে মেনলি যে প্রবলেমগুলো থাকে সেগুলো হচ্ছে কোনো কনস্ট্যান্ট এক্সট্রা অ্যাড করা বা ডিলিশন করা তার রিলেটেড প্রবলেম থাকে, কিংবা ওইদিকে যে রিকোয়ারমেন্ট ভেক্টরটা রয়েছে বি ভেক্টর অর্থাৎ b1 b2 প্রত্যেকটা মানে লেস ইকুয়াল টু b1 লেস ইকুয়াল টু b2 যে কনস্ট্যান্টগুলো থাকে বা গেটার ইকুয়ালস টু কিছু একটা এই b1 b2 নিয়ে প্রবলেম থাকতে পারে, কিংবা আর যে প্রবলেমগুলো থাকে সেগুলো হচ্ছে মেনলি তোর ধর রিকোয়ারমেন্ট ভেক্টর বললাম ও কস্ট ভেক্টরের কথা, যেটা চেঞ্জেস ইন কস্ট ভেক্টর তো c1 c2, ঠিক আছে, জেড এর মধ্যে ধর c1 c2 c3 যেগুলো রয়েছে c1 x1 প্লাস c2 x2 প্লাস c3 x3 এরকম টাইপের যে c1 c2 গুলো রয়েছে যেগুলো কস্ট ভেক্টর বলতে পারি, তো সেগুলো রিলেটেড প্রবলেম থাকতে পারে, অর্থাৎ সেটা কত রেঞ্জের মধ্যে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমরা এখন অ্যাকচুয়ালি যে সেন্সিটিভিটি অ্যানালিসিসটা করছি সেটা হচ্ছে পোস্ট অপটিমালিটি অ্যানালিসিস। ঠিক আছে, এর আগে আমরা যা করেছি সেটা হচ্ছে অপটিমালিটি রিচ করার জন্য, এর আগে আমরা এলপিপিতে যা করেছি সেগুলো হচ্ছে অপটিমালিটি রিচ করবার জন্য যা করতে হয় সেটা, অর্থাৎ প্রি অপটিমাল মানে অ্যানালিসিস, অর্থাৎ অপটিমালিটি রিচ করার আগের কাজ। এবার হচ্ছে অপটিমালিটি রিচ করার পরে কি ঘটবে। ঠিক আছে, যেহেতু এটা এলপিপির একটু অ্যাডভান্সড ভার্সন, তো সেক্ষেত্রে আমরা কি করব, মানে তোর অপটিমালিটি রিচ করে গেছে অলরেডি, যা দিয়েছে সেই অনুযায়ী কোয়েশ্চেন অনুযায়ী এগিয়ে, এরপর সেই অপটিমালিটি রিচ করে যাওয়ার পর আমরা তারপরের অ্যানালিসিসটা করবো। তারপরে অ্যানালিসিসটা কি না, কস্ট ভেক্টর কিংবা রিকোয়ারমেন্ট ভেক্টর কিংবা কোনো কনস্ট্যান্ট এইগুলোর যে চেঞ্জটা, এগুলো কতটা কি চেঞ্জ করলে অপটিমালিটিতে কোনো এফেক্ট ফেলবে না, অপটিমালিটি বজায় থাকবে, সেই সমস্ত অ্যানালিসিস করব। ওকে, তো প্রত্যেকটার জন্য এরকম 3 রকম টাইপেরই প্রবলেম হতে পারে। যে প্রথমে আমরা যে প্রবলেমটা করবো সেটা হচ্ছে কজ ভেক্টর রিলেটেড। ঠিক আছে, সেটা কতর মধ্যে চেঞ্জ করলে অপটিমালিটির কোনো পরিবর্তন হবে না। তো এক্ষেত্রে তোদের 5 নম্বর যেহেতু থাকে অঙ্কগুলোতে, ওই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই যদি অঙ্ক যদি খুব বড় না হয়, ঠিক আছে, বেশি মানে তোর বেশিরভাগ ক্ষেত্রে লাস্ট মানে সিমপ্লেক্স টেবিলটা দেওয়া থাকে। ঠিক আছে, সিমপ্লেক্স করে দেওয়া থাকে একটা অঙ্কের সিমপ্লেক্স টেবিলটা করার পর লাস্ট টেবিলটা যেটা পাওয়া যায় সেই লাস্ট টেবিলটা দেওয়া থাকে, কারণ আমাদের পোস্ট অপটিমালিটি অ্যানালিসিসের ক্ষেত্রে প্লাস সেন্সিটিভিটি অ্যানালিসিসের ক্ষেত্রে তোর কি মানে শুধুমাত্র লাস্ট টেবিল থেকেই আমরা বিচার করতে পারি, তার জন্য প্রথম দিকটা দরকার পড়ে না। অপটিমাল যে টেবিল লাস্ট যে টেবিল এসে শেষ হয় সিমপ্লেক্সটা, সেইটা থেকে বিচার করতে পারি। ঠিক আছে, আর ওই জন্য নামটা হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালিসিস, অর্থাৎ অপটিমালিটি রিচ করে গেছে তারপরেও কীরকম কি কতটা চেঞ্জ করলে অপটিমালিটি বজায় থাকবে, এই জায়গাটা যে সেন্সিটিভ ব্যাপার, কেননা তোর অপটিমালিটি একটু এদিক ওদিক হলেই অপটিমালিটি নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য সেক্ষেত্রে এটা চ্যাপ্টারটার নাম সেন্সিটিভিটি অ্যানালিসিস বলা আছে। ঠিক আছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং অঙ্কগুলো খুব সুন্দর। তাহলে শুরু করা যাক। আচ্ছা দেখ, ফার্স্ট ধর এই প্রবলেমটা নেওয়া হলো। হয়েছে, আচ্ছা এই প্রবলেমটা নিয়ে এখানে কি বলছে কোয়েশ্চেনটা ভালো করে এবার বুঝতে হবে। এখানে বলেছে কনসিডার দি ফলোইং এলপিপি, কনসিডার দি ফলোইং এলপিপি 3x1 plus 5x2, 3x1 plus 5x2, max z equals to 3x1 plus 5x2, subject to x1 plus x2 less equal to 1, 2x1 plus 3x2 less equal to 1, এরকম টাইপের দেওয়া আছে।
আর x1 x2 greater equals to 0, x1 x2 greater equals to 0 এরকম টাইপের দিয়েছে। অলসো ইফ দি অপটিমাল টেবিল মানে হচ্ছে লাস্ট টেবিল, সিম্পলেস্ট মেথড করবো এটা সিম্পলেস্ট মেথডটা করা মানে ওরাই করেছে, করে লাস্ট টেবিলটা আমাদের দিয়েছে এবং কোয়েশ্চেনে পরীক্ষার সময় এরকম লাস্ট টেবিল দেওয়া থাকবে, ঠিক আছে। ফর দি সিম্পলেস্ট মেথড অফ দি অ্যাবভ প্রবলেম ইজ ফাউন্ড টু বি অ্যাজ ফলোজ, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে এরকম এখানে দিয়ে দিয়েছে প্রবলেমটাও দেওয়া থাকে না, লাস্ট টেবিল থেকে আমরা বুঝে যাই প্রবলেমটা কি হবে। প্রবলেমটা অ্যাকচুয়ালি মানে ডিটো ওইভাবে না বুঝতে পারলেও মোটামুটি C1 কোনটা, C2 কোনটা, B1 কোনটা, B2 কোনটা, কটা ভ্যারিয়েবল আছে সেগুলো মোটামুটি আমরা বুঝে যাই, ঠিক আছে। সেগুলো আমরা দেখে বুঝতে পারি। যেমন ধর আমার যদি প্রবলেমটা যদি দেওয়া না থাকতো এক্ষেত্রে, তাহলে আমরা এখানে দেখেই বুঝতে পারতাম যে যেহেতু এখানে দুটো রো রয়েছে, তার মানে এখানে তোর মেন যে ভ্যারিয়েবল সেটা হচ্ছে দুটোই হবে, সেটা হচ্ছে x1 আর x2, যদি আমাদের প্রবলেমটা তার দেওয়া নেই x1 x2, এবং বাকি যারা এক্সট্রা এসছে a1 a2 a3 এই সমস্ত যে এসছে এগুলো হচ্ছে তার মানে আমাদের কাছে তোর স্ল্যাক ভ্যারিয়েবল বা সারপ্লাস ভ্যারিয়েবল, ঠিক আছে। স্ল্যাক বা সারপ্লাস এসছে, কিন্তু এখানে স্ল্যাকই এসছে বিকজ এখানে কোনো ক্যাপিটাল এম এর কোনো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সারপ্লাস ভ্যারিয়েবল কিন্তু এখানে ইন্ট্রোডিউসড হয়নি, এখানে কিন্তু যা এসছে স্ল্যাক ভ্যারিয়েবল এসছে, ঠিক আছে। সেটা আমরা দেখে বুঝতে পারবো। তো স্ল্যাক ভ্যারিয়েবল এসছে মানে এদের কস্ট কম্পোনেন্ট গুলো, তাহলে আমি যদি কস্ট কম্পোনেন্ট বার করতে হয়, কস্ট কম্পোনেন্ট, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে হচ্ছে x1 এর করেসপন্ডিং, এটা x2 এর করেসপন্ডিং, x এটা x3 করেসপন্ডিং, এটা x4 এর করেসপন্ডিং, x3 আর x4 টা ধর স্ল্যাক ভ্যারিয়েবলস। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে C1 C2 C3 C4, C1 C2 C3 C4 অর্থাৎ কস্ট কম্পোনেন্ট গুলো। তো যদি সেটা স্ল্যাক ভ্যারিয়েবল হয়, স্ল্যাক এবং সারপ্লাস, তার করেসপন্ডিং কস্ট কম্পোনেন্ট গুলো জিরোই হবে, তার করেসপন্ডিং যে কস্ট কম্পোনেন্ট গুলো C3 C4 সেগুলো কি হবে, জিরো হবে। এবার C1 C2 কি করে বার করব আমরা, C1 C2 বার করার জন্য ব্যাক ক্যালকুলেশন করব একটুখানি। কিরকম ব্যাক ক্যালকুলেশন করব না, তোর আমরা এই যে কম্পোনেন্টটা, এই zj-cj টা কি করে পাই আমাকে বল, zj-cj কি করে পাই? হ্যালো, ওই তো স্যার সিবি ওগুলোর সঙ্গে A1 এর ওগুলো গুণ করে আর সি যেগুলো বিয়োগ করতে হবে। ঠিকই বলেছিস। এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস উপরে যেটা থাকে, উপরে যে C1টা থাকে সেটা, 0 ইন্টু 1/3 মানে 0, 5 ইন্টু 2/3 মানে হচ্ছে 10/3। এইবার মাইনাস C1, তাহলে 10/3 মাইনাস C1, 10/3 মাইনাস C1 করলে আমরা তার মানে 1/3টা পাবো। তাহলে C1 ইকুয়ালস টু কত হয়ে গেল, 10/3 মাইনাস 1/3 তার মানে হচ্ছে 9/3, তার মানে হচ্ছে 3, তাহলে C1 এর যে ভ্যালুটা সেটা 3 আমরা পেয়ে গেলাম, C1 এর ভ্যালুটা কিন্তু 3 পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা যদি ক্যালকুলেশন করি C2 এর ভ্যালুও পেয়ে যাবো। C2 এর ভ্যালু কত হবে, তার মানে 0 ইন্টু 0 মানে 0, 5 ইন্টু 1 মানে 5 মাইনাস 0, তাহলে 5 মাইনাস C2 ইকুয়ালস টু হচ্ছে 0, তার মানে C2 ইকুয়ালস টু হচ্ছে 5। বোঝা গেছে, C1 স্যার এই কিন্তু জিনিসটা তো দেওয়া আমরা নেই। অঙ্কের প্রক্রিয়া থেকে বুঝতে পারবো হ্যাঁ, যে 3x1 + 5x2 তো দেওয়াই আছে। না আমি তো এটা বলছি যদি কোয়েশ্চেনটা না দেওয়া থাকে, কোয়েশ্চেন ও অনেক সময় আচ্ছা, দেওয়া থাকে না, টেবিল দিলে কোয়েশ্চেন অনেক সময় দেয় না, ও ঠিক আছে ঠিক আছে। তখন কি করে ক্যালকুলেশন করে বের করবো সেটা টেবিল থেকে, ঠিক আছে। কোয়েশ্চেনে দেওয়া থাকলে তো এমনিতেই হয়ে যাবে, কিন্তু কোয়েশ্চেনটা অনেক সময় দেওয়া থাকে না, তখন কি করতে হবে সেটা বলছি, ঠিক আছে। তাহলে টেবিল দেখে বোঝা যাচ্ছে মোটামুটি কি হবে। আর আমরা এখানে এম টেম নেই মানে স্ল্যাক ভেরিয়েবল যেহেতু বুঝতে পারছি, তার মানে লেস ইকুয়াল টু সাইন দিয়ে হবে। কোয়েশ্চেনটা আমরা এবার নিজেরা লিখে দিতে পারবো। কোয়েশ্চেনটা আমাদের যদি নাও দেওয়া থাকে আর কোনো এবার থেকে অসুবিধা হবে না, সেটা হচ্ছে তার মানে ম্যাক্স জেড। আচ্ছা, ম্যাক্স না মিন সেটা বলা একটু মুশকিল, ম্যাক্স জেড না মিন জেড সেটা বলা যাবে না, বাকি সব বলে দেবো। যদি আমাকে সেটা উল্লেখ করে না দেয় ম্যাক্সিমাইজিং বা মিনিমাইজিং প্রবলেম, সেটা বাদে বাকি সব বলে দেওয়া যাবে, ঠিক আছে। তো সেই সব ক্ষেত্রে হয়তো ম্যাক্সিমাইজিং বা মিনিমাইজিং কিছু একটু বলে দেবে, ঠিক আছে, নাও বলে দিতে পারি, কারণ আমাদেরটা আলটিমেটলি দরকার পড়ে না ম্যাক্স জেড বা মিন জেডটা, এখন যেখানে দরকার পড়বে সেখানে বলে দেবে। তাহলে আমরা নিজেরাই করে ফেলতে পারছি 3x1 + 5x2,
C1 C2। এবার এই যে এইগুলো তো থাকবে না, এগুলো তো স্ল্যাক ভেরিয়েবল, সেগুলো তো থাকবে না অঙ্কের মধ্যে। এবার সাবজেক্ট টুর মধ্যে তাহলে কি চলে আসছে, সাবজেক্ট টুর মধ্যে চলে আসছে হচ্ছে তোর কাছে মানে লাস্ট টেবিল থেকে আমরা যেটা পাচ্ছি সেটা অনুযায়ী, ঠিক আছে, লাস্ট টেবিল অনুযায়ী আমরা একটা কিছু এখানে পাচ্ছি। তো আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে এটার C1 C2, C1 C2 কিরকম রেঞ্জের মধ্যে চেঞ্জ করলে, ঠিক আছে, এই যে 3 আর 5 রয়েছে কিরকম রেঞ্জের মধ্যে চেঞ্জ করলে, অর্থাৎ C1টা 3 এর থেকে কতটা কম বা কতটা বেশি হলে যে অপটিমালিটি রিচ করেছে সেই অপটিমালিটিতে কোনো পার্থক্য পড়বে না, কোনো এফেক্টেড হবে না সেখানে। যেমন ধর এখানে 1/3 এসছে, জেড জে মাইনাস সি যেগুলো 1/3 0 0 5/3 এই সমস্ত এসছে, তো সবাই নন নেগেটিভ এসে গেছে, তার মানে অপটিমালিটি রিচ করে গেছে। কিন্তু এই অপটিমালিটি বজায় থাকবে C1 C2 কিরকম রেঞ্জের মধ্যে। শুধু 3 এর জন্যই কি হবে না, অঙ্কটাতে যদি 3 থেকে একটু কমাই বা একটু ইনক্রিজ করে নিই C1টা, C2টা যদি 5 এর থেকে একটু কমিয়ে নিই বা ইনক্রিজ করে নিই, তাতেও তোর অপটিমালিটি বজায় থাকবে, সেটা আমাদের দেখতে হবে, সেই রেঞ্জটা বার করতে হবে, তার জন্য ফর্মুলা আছে। ঠিক আছে, ডাইরেক্ট শুরু করে এবার অঙ্ক, মানে এটার ক্যালকুলেশনটা তোরা কোয়েশ্চেনটা লেখার জন্য জায়গায় রেখে দে। ঠিক আছে, তো লেখাটা স্টার্ট কর। লেখা অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম according to the given problem C1 equals to, তোরা এখানে ভুলেই যা যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, ঠিক আছে, তো যদি সত্যি পরীক্ষাতে কোয়েশ্চেনটা দেওয়া থাকে তো সেক্ষেত্রে এই স্টেপটা করতে হবে না, ডাইরেক্ট C1 ইকুয়ালস টু কত C2 ইকুয়ালস টু কত লিখে দিবি। আমি ক্যালকুলেশন করে করেই করছি। C1 ইকুয়ালস টু কত দেওয়া আছে দেখ, C1 ইকুয়ালস টু হচ্ছে, আমি কোয়েশ্চেনটা দেখবো না কোয়েশ্চেনটা এখানে কি আছে, কোয়েশ্চেনটা বেশিরভাগ ক্ষেত্রে দেয় না, টেবিল দিলে কোয়েশ্চেনটা অনেক সময় থাকে না। তো 1/3, আচ্ছা 0 আছে, তো এখানে 0 ইন্টু 1/3 প্লাস 5 ইন্টু 2/3, 0 ইন্টু 1/3 প্লাস 5 ইন্টু 2/3 মাইনাস নিচে বেরিয়েছিল জেড জে মাইনাস সি যে অর্থাৎ 1/3, তো সেটা করলে কত হবে, সেটা করলে হচ্ছে 10/3 মাইনাস 1/3, তার মানে 9/3, তার মানে 3। আর C2 এর ভ্যালু যদি এখানে বাই চান্স কোয়েশ্চেন থাকে ডাইরেক্ট C1 C2 কোয়েশ্চেন থেকে লিখে দিবি 3 আর 5। তারপর এটা দেখ 0 আছে আর 1 আছে, ঠিক আছে, 0 0 আর 0 ইন্টু 0 5 ইন্টু 1, 0 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 1 মাইনাস কত বেরিয়েছে ওখানে, 0 বেরিয়েছে বোধ হয়, 0ই বেরোবে, কারণ 0 আর 1 যেখানে থাকছে তার করেসপন্ডিং জেড মাইনাস 0 তো 0ই হবে, কারণ সেটা বেসিক ভেরিয়েবল। তাহলে সেটা হয়ে গেল 5। ঠিক আছে, C1 C2 এর ভ্যালু হচ্ছে একটা 3 একটা 5 হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, হিয়ার x1 and x2 আর টু স্টেট ভ্যারিয়েবল, মানে যেটা কোয়েশ্চেনে আছে সেটা, আর টু স্টেট ভ্যারিয়েবলস, লেখাটা যা লিখছে এই টাইপের প্রবলেমে তাই লিখবি, স্টেট ভ্যারিয়েবলস and are two state variables and x3 x4 are two slack variables। সেটা আমাদের অপটিমাল টেবিল থেকেও বুঝতে পারছি এটা স্ল্যাক হবে, কারণ কোনো এম টেম বিগ এম মেথডের এম আসেনি, 4+ নয় ওখানে, ওখানে আর টু স্ল্যাক ভেরিয়েবল। ঠিক আছে, স্যার বল। সলভ করতে করতে অপটিমাল আসার সময় তো আমাদের ওই আর্টিফিশিয়াল গুলো তো চলে যেত, সারফেস থাকতো। কিন্তু লাস্টে তো তাও একটা এম টেম থেকে যেত তো নাকি, আচ্ছা যখন অপটিমাল রিচ করে যেত তখন টেন অপটিমালিটি থাকতো না। যখন রিচ করতো তখন হ্যাঁ অপটিমাল রিচ করার সময় সেক্ষেত্রে এমটা থাকতো না, তাই তো, হ্যাঁ তাহলে মানে আমি জাস্ট নর্মাল সংখ্যায় চলে আসতো।
না এরকম কোনো হ্যাঁ কথা হ্যাঁ নেই, যে এমটা অনেক সময় থেকেও যেত মনে হয়, নাকি না উঠে যেত একেবারে যখন অপটিমালিটি রিচ করতো তখন একবার ধরে অপটিমালিটি রিচ করার সময় কি এমটা একেবারে চলে যেত? হ্যাঁ স্যার, আমরা তো এমটাকে সেভাবে তো মানে ওটা তো বেরিয়ে যেত না, বেরিয়ে যেত, কাজগুলো করতাম না। আচ্ছা, তো যাই হোক মোটামুটি না আমাদের এখানে তোর ওইটা অতটা ভাইটাল নয়, কেননা এখানটাতে যদি তোর একসাথে তো হ্যাঁ তোর এখানে ওই জন্যই কোয়েশ্চেনটা দেওয়া আছে, কোয়েশ্চেনটা তাহলে ওইখানে দেওয়া আছে যে তোর স্ল্যাক না সারপ্লাস সেটা বোঝা যায়, ঠিক আছে, স্ল্যাক ভেরিয়েবল না সারপ্লাস ভেরিয়েবল সেটা বোঝা যায়, তার জন্য দেওয়া আছে। আর যদি কোয়েশ্চেনটা ভেবে না দেওয়া থাকতো, কোয়েশ্চেনটা যদি দেওয়াই না থাকতো এখানে, তাহলে ডাইরেক্ট সি1 সি2 গুলো উপরে লেখা থাকতো অনেক সময়, উপরে অন্তত লিখে দিত, মানে কোনটা কোনটা জিরো আছে সি1 সি2 মধ্যে, এরকম এই যে জিনিসটা এই লাইনটা দেওয়া থাকতো টেবিলেতেই, কেন টেবিলে কিন্তু সেটা দেওয়া নেই, ঠিক আছে, ওই জন্য কোয়েশ্চেনটা দিয়েছে, কোয়েশ্চেনটা তাহলে ওই জন্যই দিয়েছে এখানে স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল যাতে বোঝা যায়, তাই জন্য এটা দেওয়া হয়েছে এখানে। কারণ স্ল্যাক ভেরিয়েবল সারপ্লাস ভেরিয়েবল যদি হয় তো সেক্ষেত্রে তো আর এখানে এটা জিরো হবে না, তাই তো, তখন এম দিয়ে আসবে ব্যাপারটা। তো যাই হোক এটা স্ল্যাক ভেরিয়েবল, এটা কোয়েশ্চেনে দেওয়া আছে। তো আর টু স্ল্যাক ভেরিয়েবলস, ঠিক আছে, কোনো না কোনো ভাবে বলা থাকবে এটা স্ল্যাক বা সারপ্লাসের কথাটা, হয় কোয়েশ্চেনে বলা দেওয়া থাকবে অথবা টেবিলে উপরে জিরো লেখা থাকবে। তো আর টু স্ল্যাক ভেরিয়েবলস, therefore আচ্ছা এখানে লেখ here we see that, এবার সি1 এর চেঞ্জটা আমরা বার করব, সি1 কি করে চেঞ্জ হবে সেই সি1 এর চেঞ্জটা আমরা বের করব। তো সি1 এর চেঞ্জটা আমরা বের করবার জন্য এখানে যেটা রয়েছে দেখ, সেটা হচ্ছে সি1টাকে প্রথমে দেখে নিতে হবে সেটা বেসিকে রয়েছে কি নন বেসিকে রয়েছে সি1টা। তো সি1 রয়েছে কোথায়, দেখ সি1 এখানে কিন্তু মানে এখানে নন বি এর বেসিক। মধ্যে, হ্যাঁ নন বেসিক হচ্ছে, কারণ এ থ্রি এবং এ টু বেসিকের মধ্যে রয়েছে, অর্থাৎ সি3 সি2 রয়েছে, সি1 কিন্তু আসেনি, সি1 কিন্তু বেসিক ভেরিয়েবল হিসাবে আসেনি এখানে, মানে বেসিক ভেরিয়েবল কি, বেসিক ভেরিয়েবলের করেসপন্ডিং কস্ট কম্পোনেন্ট হিসাবে এখানে নেই, তার মানে সি1টা কিন্তু সিবির মধ্যে নেই, সি1 যে ভ্যালুটা সেটা সিবির মধ্যে নেই। সিবির মধ্যে কারা কারা আছে, এ3 করেসপন্ডিং সি3 আছে আর সি2 আছে, সি2 আছে। তাহলে আমাদের নিয়ম আমাদের দু রকম, একটা হচ্ছে বেসিক হলে কি হবে, একটা নন বেসিক হলে কি হবে, একটা বেসিক হলে কি হবে, একটা নন বেসিক হলে কি হবে, এই জন্য প্রথম অঙ্কটা এরকম ভাবে নেওয়া আছে, একটা বেসিক ভেরিয়েবলের জন্য একটা নন বেসিক ভেরিয়েবলের জন্য। উইথ তাহলে হিয়ার ইউ সি দ্যাট C1 does not belongs to CB, C1 does not belongs to CB if del C1, যে চেঞ্জটা আমাদের বার করতে হবে সেটা হচ্ছে del C1 ধরছি, del C1 is the variation is the variation of C1 is the variation of C1, then the admissible range of del C1 without affecting the optimality is given by কিভাবে গিভেন থাকবে না মাইনাস ইনফিনিটি, এইবার এই জায়গাটা ফর্মুলাটা ভালো করে মুখস্থ রাখবি, ঠিক আছে, ফর্মুলাটা কিছুই না, খুবই সহজ ফর্মুলা, যদি নন বেসিক হয়
যদি তো নন বেসিক হয় তাহলে সেক্ষেত্রে ফর্মুলা একদমই পাতি, আর যদি বেসিক হয় তাহলেও এমন কিছু ব্যাপার না। সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি লেস দেন ডেল সি ওয়ান লেস দেন z1 মাইনাস c1, জাস্ট এটুকুনি ফর্মুলা। নন বেসিকের জন্য এটুকুনি ফর্মুলা। যদি c2 হতো তাহলে z2 মাইনাস c2, ঠিক আছে, মাইনাস ইনটু থেকে z2 মাইনাস c2, c3 এর z3 মাইনাস c3, এই তো ব্যাপার। এটা একদম মুখস্থ রেখে দিবি। মাইনাস ইনফিনিটি থেকে যদি নন বেসিকের জন্য, যদি বেসিক হতো তাহলে ফর্মুলা চেঞ্জ হবে, তখন c2টা দেখবি বেসিক আছে, c2টা বেসিক, ওই জন্য এমন একটা প্রবলেম নিলাম যেখানে c1টা নন বেসিক, c2টা বেসিক, দুটো ফর্মুলাই হয়ে যাবে তাহলে। মাইনাস ইনফিনিটি লেস দেন ডেল সি ওয়ান লেস দেন জেড ওয়ান মাইনাস সি ওয়ান, তো ভ্যালু বসিয়ে দিলেই হয়ে গেল, আর কি আছে অঙ্কে, জাস্ট ভ্যালু বসিয়ে দে। তাহলে দিস ইমপ্লাইজ মাইনাস ইনফিনিটি লেস দেন ডেল সি ওয়ান লেস দেন জেড ওয়ান মাইনাস সি ওয়ান, কত ছিল বল, জেড ওয়ান মাইনাস সি ওয়ান, জেড জে মাইনাস সি জে, জেড ওয়ান মাইনাস সি ওয়ান এর এখানে 1/3 ছিল, তাই তো, এই যে 1/3, এটা হচ্ছে জেড ওয়ান মাইনাস সি ওয়ান, বসা ওখানে 1/3। তাহলে আমরা এবার এখানে করি দিস ইমপ্লাইজ সি ওয়ান অ্যাড করে দে পুরোটাতে, তাহলে মাইনাস ইনফিনিটি প্লাস সি ওয়ান লেস দেন ডেল সি ওয়ান প্লাস সি ওয়ান, আচ্ছা সি ওয়ান প্লাস ডেল সি ওয়ান লিখলেই বেটার লাগবে, সি ওয়ান প্লাস ডেল সি ওয়ান লেস দেন সি ওয়ান প্লাস 1/3। সি ওয়ান এর ভ্যালু কত ছিল, সি ওয়ান এর ভ্যালু কত ছিল, হ্যালো, 3 ছিল। আচ্ছা, আর এটাকে লেখা হচ্ছে সি ওয়ান ড্যাশ দিয়ে, এটাকে লেখা হয় সি ওয়ান ড্যাশ দিয়ে, 3 প্লাস 1/3। তাহলে দিস ইমপ্লাইজ মাইনাস ইনফিনিটির সঙ্গে যাই যোগ করি সেটা মাইনাস ইনফিনিটি থাকলো, সি ওয়ান ড্যাশ লেস দেন 10/3। তাহলে সি ওয়ান ড্যাশের ভ্যালু হবে মাইনাস ইনফিনিটি থেকে 10/3 এর মধ্যে কি আছে অঙ্ক, সি ওয়ান ড্যাশটা হচ্ছে নতুন ভেরিয়েবলটা, নতুন যে ভ্যালুটা, ডেল সি ওয়ানটা হচ্ছে সি ওয়ান থেকে কতটা পরিবর্তিত হবে, কতটা পরিবর্তিত হবে, কিন্তু পরিবর্তিত হয়ে কতটা হবে সেটা হচ্ছে সি ওয়ান প্লাস ডেল সি ওয়ান, সি ওয়ান প্লাস ডেল সি ওয়ান, অর্থাৎ সি ওয়ান আগের সি ওয়ান প্লাস তার পরিবর্তনটা, তার চেঞ্জটা। পাশে আমি তাও মেনশন করে দিচ্ছি, এখানটা লিখেই রাখ। আচ্ছা, এখানে আর কি লিখবো, সি ওয়ান জাস্ট বোঝাই যাচ্ছে তো কি নতুন ভ্যারিয়েবলটা, ঠিক আছে, আর না লিখলেও চলবে, আর লেখার দরকার নেই। এখানে শুধু লিখে রাখি যে সি ওয়ান ইকুয়ালস টু 3, যেটা তো ছিলই, 3টা বসানো হয়েছে, আর কিছু লেখালেখি করার দরকার নেই, আর লেখা যাবে না কিছু এখানে, হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে সি ওয়ান ড্যাশকে সি ওয়ান প্লাস ডেল সি ওয়ান ধরা হয়েছে, বল। স্যার ওই যে লিখলেন না যে উই সি দ্যাট C1 ডাজ নট বিলং টু সিবি, ওই জায়গাটা আরেকবার বলে দিন। ওই জায়গাটা কিছুই না, সি ওয়ানটা সিবি তে আছে, সিবি তার জন্য টেবিলটা দেখতে হবে, কোথায় গেল টেবিলটা, এই যে টেবিলটা ফলো করতে হবে। টেবিলে কি আছে, বি তে কি আছে, A3 আছে আর A2 আছে, A3 আছে আর A2 আছে, ঠিক আছে, A3 A2, A3 মানে C3 আছে আর C2 আছে, সিবি তে C1টা নেই, এই হচ্ছে ব্যাপার। বি এর মধ্যে A3 A2 আছে, হ্যাঁ স্যার তার ঠিক মানে আছে। হচ্ছে সিবির মধ্যে A3 C3 C2 আছে, তার মানে C1টা নেই, C1টা নেই, সিবি তে যারা থাকে তারা হচ্ছে বেসিকের করেসপন্ডিং, তাহলে C1টা সিবি তে নেই, ঠিক আছে। C1 কে তার বেসিক ভেরিয়েবল নন বেসিক ভেরিয়েবল এভাবে বলতে পারি না, কস্ট কম্পোনেন্ট অফ এ বেসিক ভেরিয়েবল, তো সেই রেসপেক্টে এখানে সিবিতে C1টা নেই, কারণ C1টা কোনো বেসিক ভেরিয়েবলের করেসপন্ডিং কস্ট কম্পোনেন্ট এখানে হয়নি। বেসিক ভেরিয়েবল যদি না হয়, C1টা যদি সিবিতে না থাকে, তার জন্য ফর্মুলাটা হচ্ছে এটা, তার জন্য এটা ফর্মুলা, ঠিক আছে। যদি বেসিক হয় তার জন্য আবার অন্য ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা এবার পরেরটাতে লাগবে, কারণ C2টা এবার খেয়াল করে দেখ, C3 C2 সিবিতে আছে, C3 এবং C2 সিবিতে আছে, তার মানে আমার C2 নিয়ে কাজ, এখানে C3 C4 নিয়ে কোনো কাজ নেই, বিকজ তারা স্টেট ভেরিয়েবল না, তারা কিন্তু অ্যাকচুয়াল ভেরিয়েবল না, তারা স্ল্যাক ভেরিয়েবলস, তাদেরকে নিয়ে কোনো কাজ আমরা এখানে করব না। এখানে শুধুমাত্র যারা মেন ভেরিয়েবল, স্টেট ভেরিয়েবল, তোর ডিসিশন ভেরিয়েবল যারা রয়েছে তাদেরকে নিয়েই কাজটা হবে, সেটা হচ্ছে দুইজনই রয়েছে, x1 x2, তাদের করেসপন্ডিং কস্ট কম্পোনেন্ট হচ্ছে C1 অ্যান্ড C2, তাই তো। আচ্ছা তাহলে কর।
আচ্ছা কি বলছিলাম, এবার C2 এর জন্য C2 তার মানে কোথায় রয়েছে, CB তে রয়েছে। তাহলে এখানে হিয়ার we see that C2 belongs to CB, C2 belongs to CB। C2টা যখনই CB তে চলে আসলো তখন C2 এর জন্য চেঞ্জটা ধরে নেয় এখানে, let del C2 is the variation in C2, variation in C2, then the admissible range, then the admissible range of del C1 del C2 without affecting, কথাটা কিন্তু লিখবি, without affecting the optimality without affecting the optimality is given by, এই ফর্মুলাটা একটু বড় আছে, একটু ভালো করে দেখবি, কিন্তু সোজাই ফর্মুলা, কিন্তু একটু ভালো করে দেখতে হবে ফর্মুলাটা। দেখ আগে লিখে নি তারপর একদম মুখস্থ করে ফেলবি। সেটা হচ্ছে, তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে তোর C2 করেসপন্ডিং, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে C2 করেসপন্ডিং বের করছি, ঠিক আছে। C2 করেসপন্ডিং এখানে কাজ করা হচ্ছে। C2 করেসপন্ডিং যখন কাজ করবি সেই C2টা বাদ যাবে, মানে তোর যে = 2টা সেখান থেকে একটু বাদ যাবে। সেরকম কিরকম ভাবে বাদ যাবে সেটা লেখ, ম্যাক্স অফ মাইনাস ZJ minus CJ by Y2J, max of minus ZJ minus CJ by Y2J such that Y2J greater than 0, ঠিক আছে। বাদিকে থাকবে হচ্ছে greater than 0, এবং অবভিয়াসলি যেখানে J not equals to 2, J not equals to 2 হয়েছে less than or equals to del C2, del C2 less equals to minimum of minus ZJ minus CJ by Y, ওই একই জিনিস 2J, যেখানে Y2J টা less than 0, Y2J less than 0 এবং যেটা 2 নয়, ঠিক আছে। এইটা হচ্ছে ফর্মুলা, একদম মনে রেখে দে। ভিতরের সেটটা সমান, শুধু ম্যাক্স থেকে মিন এবং লেস ইকুয়ালস টু del C2 থাকছে। ভিতরটা হচ্ছে মাইনাস ZJ minus CJ by Y2J, ম্যাক্স বাদিকে থাকবে ম্যাক্স এবং Y2J লেস দ্যান 0, Y2J গ্রেটার দ্যান 0, আর ডান দিকে থাকবে হচ্ছে Y2J লেস দ্যান 0 এর জন্য যে ভ্যালুগুলো, তাদের মধ্যে মিনিমাম ভ্যালুটা। এবার আমাদের দেখে নিতে হবে Y গুলো কোনটা, তার জন্য টেবিলকে ফলো করতে হবে। Y গুলো কোনটা, তো Y হচ্ছে এইগুলো হচ্ছে YJ, এই যে C2 যে করেসপন্ডিং C2 C3, Y2J মানে হচ্ছে A2 তে যারা রয়েছে A2 তে, ঠিক আছে। এক সেকেন্ড, Y2J বার করতে চাইছি, 2 বাদে আমরা কি চাইছি, Y2J, যেখানে Jটা হচ্ছে 2 নয়, ঠিক আছে। যেটা 2 নয়, যেটা 2 না হলে কারা কারা হবে, 2 যদি না হয় তাহলে সেখানে কারা কারা থাকবে, তাহলে এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, 2 বাদে বাকিরা যারা রয়েছে, ঠিক আছে। সবাইকেই নেবো এখানে। Y2J তে কি কি রয়েছে, 1/3, 2/3, 1/3, এই কলামটা থাকবে, 100 কলামটা থাকবে, এটা যাবে। শুধুমাত্র এই কলামটা বাদ যাবে, J = 2 এর জন্য যে কলামটা, সেই J = 2 এর জন্য কলামটা বললো J not equals to 2 বলা আছে, তার মানে J = 1, 3, 5, 4 হতে পারে।
ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো এবার নেবো সেখানে। স্যার জেড জে মানে সিজের এলিমেন্ট গুলো ঢুকবে এটার মধ্যে? হ্যাঁ জেড জে মানে সিজের এলিমেন্ট গুলো কি ওয়াই টু জে এর এলিমেন্টের মধ্যে ঢুকবে? হ্যাঁ, উপরে যে এলিমেন্ট গুলো, এই যে এলিমেন্ট গুলো, হ্যাঁ সেটাই, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়াই টু মানে ওয়াই এর এলিমেন্ট, এগুলো হচ্ছে ওয়াই এর এলিমেন্ট গুলো। যেমন ধর প্রথমটার ক্ষেত্রে যদি আমি বলি, প্রথমটাতে তো যে যদি টু না হয়, যেটা যদি টু না হয় এখন, তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে? তাহলে দিস ইমপ্লাইজ ম্যাক্স অফ মাইনাস, আমি একবার লিখে লিখে করছি পুরো, সেটা জেড জে মাইনাস সি জে বাই ওয়াই টু জে রয়েছে, ঠিক আছে, বাই ওয়াই টু জে। এবার ওয়াই টু জে এটা কোনটা দেখ, ওয়াই টু জে এটা কোনটা, ওয়াই টু জে বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? ওয়াই টু জে হচ্ছে তোর কাছে এখানে ওয়াই টু জে, তাই তো? তার মানে হচ্ছে ওয়াই টু জে হচ্ছে এটা, এইটা হচ্ছে ওয়াই টু জে সেকেন্ড রো, ওয়াই টু জে সেটা হচ্ছে 2/3, আর এক্ষেত্রে ওয়াই টু জে হচ্ছে 1/3, এক্ষেত্রে ওয়াই টু জেটা হচ্ছে 1/3। দাঁড়া, তো 1/3 ওখানে 2/3, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মাইনাস জেড জে মাইনাস সি জে বাই ওয়াই টু জে, যেখানে ওয়াই টু জেটা হচ্ছে প্রথমটাতে হচ্ছে ওয়াই টু জে হচ্ছে পজিটিভ, ওয়াই টু জে হচ্ছে পজিটিভ। তাহলে ওয়াই টু জে এর মধ্যে কারা কারা থাকছে আমাকে সেটা বল, ওয়াই টু জেটা কোনগুলো? 2/3 আর 1/3, 2/3 এবং 1/3, এবং দুইজনই পজিটিভ। নেগেটিভ বরঞ্চ কেউ নেই এখানে, নেগেটিভ কেউ নেই। তো ওয়াই টু জে ইকুয়ালস টু হচ্ছে 2/3 1/3, তো 2/3 জেড তার করসপন্ডিং জেড জে মাইনাস সি যেটা কত আছে 1/3, তাহলে 1/3 বাই 2/3 তার মাইনাস এই যে ফর্মুলা অনুযায়ী। আর একটা ওদিক থেকে যদি দেখি, ওদিক থেকে দেখলে হচ্ছে 5/3 আর 1/3, 5/3 আর 1/3 মাইনাস, এই দুজনের মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা। আর আরেকটাও হয় কিন্তু, আরেকটার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে জেড জে মাইনাস সি জে জিরো আছে, আর ওয়াই টু জে আবার সেক্ষেত্রে জিরো আছে, ওয়াই টু জে গ্রেটার দেন জিরো নেই, ঠিক আছে? তার মানে দুটোর মধ্যে কোনোটাই ওখানে নেওয়া যাবে না, মোট কথা এটাই, এই দুটোই নেওয়া যাবে, ঠিক আছে? এই দুটোই এখানে নেওয়া যাবে। তো এই দুটো নিলে কি কি থাকছে, ভ্যালুগুলো কি হচ্ছে বলো এবার তাহলে। একটা তো মাইনাস হাফ, একটা -5। হ্যাঁ, তাহলে ম্যাক্স অফ মাইনাস হাফ আর -5, তার মানে তাহলে ম্যাক্সিমাম মাইনাস হাফ কোনটা হয়ে হলো? মাইনাস হাফ, তাহলে এটাই হচ্ছে এটার ভ্যালু, ঠিক আছে? ভ্যালুটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে আমরা প্রথমে কি দেখবো, পরে আরেকটা অঙ্ক করাচ্ছি সেখানে ক্লিয়ার হয়ে যাবে আরো। তো প্রথমে আমরা দেখে নেবো জেড জে মাইনাস সি জের ভ্যালুগুলো এবং ওয়াই টু জের ভ্যালুগুলো, ওয়াই টু জের ভ্যালুগুলো, ঠিক আছে? ওয়াই টু জে মানে কি, এটা যেমন ধর ওয়াই টু টু মানে 2 1, এটা সেকেন্ড রো ফার্স্ট কলাম, এটা হচ্ছে ওয়াই টু টু, এটা হচ্ছে ওয়াই টু থ্রি, এটা কত ওয়াই টু ফোর। তার মধ্যে এটা আমাদের লাগছেই না, বিকজ আমাদের কোয়েশ্চেনেই বলা আছে যে এটা 2 হবে না, 2 বাদে অন্যগুলো নিতে। এবার অন্যগুলোর মধ্যে নিতে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে ওয়াই টু থ্রি যেটা আছে সেটা আবার জিরো হয়ে রয়েছে, আমাদের জিরো হলেও আবার হবে না, হয় গ্রেটার দেন জিরো নয়তো লেস দেন জিরো। তো গ্রেটার দেন জিরোর জন্য ওইটা আসছে না, ওইটাও আবার বাদ চলে গেল। তাহলে পড়ে থাকলো হচ্ছে এই ওয়াই টু জে এবং এইটা, ঠিক আছে? তাহলে এবার কর, তাহলে জেড জে মাইনাস সি জে, জেড জে মাইনাস সি জে, তাহলে মাইনাস কত কত হয়েছিল ওখানটা, হয়েছিল হচ্ছে তোর একটু আগে করলাম সেটা কত 1/3 2/3, -1/3 2/3, কমা মাইনাস, মাইনাস কত হলো যেন 5/3, 5/3/1/3। হ্যাঁ, 5/3 বাই 1/3, less equals to del c2, less equals to mean of, আচ্ছা যখনই দেখবি, যখন দেখবি যে এখানে তোদের কোনো ওয়াই টু যে নেগেটিভ আছে, নেগেটিভ চাইছে কিন্তু নেগেটিভ নেই কোথাও,
নেগেটিভ নেই, দেখ এখানে নেগেটিভ তো নেই, পজিটিভ আছে অথবা জিরো আছে, নেগেটিভ কোথাও নেই। y2 যে মানে হচ্ছে এই লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটাতে এখানে কি 2/3 পজিটিভ রয়েছে, 1 রয়েছে পজিটিভ, 0 রয়েছে, আচ্ছা 1 তো আমার এমনিতেও দরকার নেই এখানে, ঠিক আছে 1টা এমনিতেও দরকার নেই, কিন্তু 2/3 পজিটিভ, 0 0ই, 1/3 পজিটিভ, তাহলে নেগেটিভ কিছু নেই। যখনই দেখবি নেগেটিভ নেই, এই সাইডে নেগেটিভ নেই, সেক্ষেত্রে ওটা প্লাস ইনফিনিটি হবে, মানে কিছু নেই মানে হচ্ছে যা খুশি হতে পারে। যদি কিছু থাকে তাদের মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম বার করবো, যদি কিছু না থাকে তাহলে পুরোটা ইনফিনিটি হয়ে যাবে। এইদিকে রেঞ্জটা যা খুশি চেঞ্জ করলে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্টটা হচ্ছে তোর ওয়ার্কিং রুলটা কি, সেটা হচ্ছে যখন দেখবি ম্যাক্স বা মিনের মধ্যে কেউ আসছেই না, তখন ইনফিনিটি নেবো, যদি ম্যাক্সের মধ্যে কেউ না আসে সেক্ষেত্রে মাইনাস ইনফিনিটি নেবো, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ডেল সি টু লেস দেন ইনফিনিটি হলো, তাহলে দিস ইমপ্লাইজ এখান থেকে ম্যাক্সিমামটা আমরা পেয়ে যাচ্ছি কত, ম্যাক্সিমামটা হচ্ছে ম্যাক্স অফ কত হলো, হাফ আর মাইনাস হাফ আর -5 লেস ইকুয়ালস টু ডেল সি টু লেস দেন ইনফিনিটি। এবার ইনফিনিটি তো লেস ইকুয়াল টু দেওয়া যায় না, লেস দেন দেবো, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে মাইনাস হাফ লেস ইকুয়ালস টু ডেল সি টু লেস দেন ইনফিনিটি, তাহলে দিস ইমপ্লাইজ, এবার সি টু অ্যাড করতে হয় সব জায়গাতে আগেরটার মতো করে, তাহলে সি টু প্লাস ডেল সি টু লেস দেন সি টু প্লাস ইনফিনিটি, তাহলে দিস ইমপ্লাইজ সি টুর ভ্যালু কত ছিল, সি টুর ভ্যালু 5। 5 বসিয়ে দে, ঠিক আছে মাঝখানে আবার 5 বসিয়ে দিস না, মাঝখানে সি টু ড্যাশ লিখবো সেটাকে, আর লেস দেন এটা সি টুর সঙ্গে ইনফিনিটি, 5-এর সঙ্গে ইনফিনিটি যোগ আছে, তার মানে ইনফিনিটি হবে। তাহলে সি টু ড্যাশের যে রেঞ্জটা সেটা হচ্ছে 9/2, এটা হয়ে গেল 9/2 লেস ইকুয়ালস টু সি টু ড্যাশ লেস দেন ইনফিনিটি। তাহলে 9/2 থেকে যা খুশি নেওয়া হোক না কেন অপটিমালিতে কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে। তার এখানে লিখে রাখ, দিস ইজ দি required admissible range in caused vector C2 without affecting the optimality। ঠিক আছে, হয়েছে অঙ্কটা, আমি আরেকটা অঙ্ক করাচ্ছি এটার উপর, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। হয়েছে, আমি আরেকবার স্টার্ট করছি।